Swayam Prabha. Digital India. Educated India. এই ক্লাসে যেমন আমি আগের ক্লাসে বলেছিলাম যে এই ক্লাসে আমরা যে লিগ্যান্ডটির বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের হাইড্রাইড লিগ্যান্ড। হাইড্রাইড যে লিগ্যান্ডটা সেটা কিন্তু ফসফরাস লিগ্যান্ডের মতো নয়। ফসফরাস লিগ্যান্ডস গুলো ছিল আমাদের নিউট্রাল লিগ্যান্ড, বাট হাইড্রাইড লিগ্যান্ড কিন্তু আমার দুটো মোডেই কাজ করতে পারে। এবং ইউজুয়ালি আমরা দেখব যে ফসফরাস লিগ্যান্ডগুলো ছিল সিগমা ডোনার, রাইট। হাইড্রাইডগুলো কিন্তু আরও বেশি স্ট্রং সিগমা ডোনার, রাইট। এবং হাইড্রাইড লিগ্যান্ডের কোনো সাবস্টিটিউশন কিন্তু সম্ভব না। ফসফরাস লিগ্যান্ডের যেরকম সাবস্টিটিউশন সম্ভব ছিল, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এই সব কিছু নিয়ে সাবস্টিটিউশন ওয়াজ পসিবল, বাট হাইড্রাইড লিগ্যান্ডের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। হাইড্রাইডের ক্ষেত্রে শুধু দুটো বাইন্ডিং মোড হয়। একটা হচ্ছে ডিরেক্টলি মেটালের সাথে যদি হাইড্রাইডটা বাইন্ড করে, রাইট, এই একটা বাইন্ডিং মোড হয় এখানে, কিন্তু এটা 2 ইলেকট্রন অ্যানায়নিক ডোনার, রাইট, 2 ইলেকট্রন অ্যানায়নিক ডোনার, এবং ওটা -1 চার্জ নিয়ে যায়, রাইট, -1 চার্জ নিয়ে যায়। আরেকটা হয় এটা হচ্ছে যে ধরে নাও দুটি মেটাল সেন্টার আছে এবং একটি হাইড্রাইড এরকম বাইন্ড করছে, রাইট, একটি হাইড্রাইড এরকম বাইন্ড করছে। এই ধরনের যে ব্যাপারটা সেটাকে আমরা বেসিক্যালি ডোনেটিং 1 ইলেকট্রন টু ইচ মেটাল, ওকে। এই দুটো বাইন্ডিং মোড ইউজুয়ালি হাইড্রাইডের হয়। এখন এই যে মেটাল হাইড্রাইডস গুলো আছে, মেটাল হাইড্রাইডের যেগুলো আছে, সেই হাইড্রাইডস গুলোর আমাদের ইউজুয়ালি অবভিয়াসলি বুঝতে পারছো এরা হচ্ছে অবভিয়াসলি প্রোটন এনএমআর অ্যাক্টিভ থাকবে, এবং এদের যে রিজিয়নটা প্রোটন এনএমআর সেটা ইউজুয়ালি আমরা দেখতে পারি যে এটা ইউজুয়ালি হয়ে থাকে কত, ইউজুয়ালি আমরা দেখতে পারবো যে এটা ইউজুয়ালি -5 ppm টু -25 ppm এর মধ্যে এই মেটাল হাইড্রাইডস গুলো ইউজুয়ালি পড়ে। মেটাল হাইড্রাইডস এর যে এনএমআর, প্রোটন এনএমআর, লেটস সে প্রোটন এনএমআর, এই যে পিক গুলো পড়ে এরা ইউজুয়ালি -5 টু -25 ppm এর রিজিয়নের মধ্যে ইউজুয়ালি পড়ে। এবং এটা ডিপেন্ড করছে এটা কিভাবে ভ্যারি করে, এটা ভ্যারি করে হচ্ছে বাউন্ড মেটাল সেন্টারের ওপর, এবং বাউন্ড মেটাল সেন্টারের ইলেকট্রন ডেন্সিটি কিরকম আছে, ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তার উপর ডিপেন্ড করে কিন্তু এইটা আমাদের ভ্যারি করতে পারে, রাইট। এবং ডিপেন্ডিং অন দ্য সলভেন্ট আমরা কিন্তু দেখতে পাবো, এরা আরো বেশি স্ট্রঙ্গার হতে পারে। যেমন একটা কমনলি ইউজড এক্সাম্পল হচ্ছে এই কোবাল্টের এই টেট্রাকার্বনিল কমপ্লেক্সের যে হাইড্রাইডটি আছে সেটি, এটা আমরা দেখব যে প্রোটন এনএমআর আমরা যদি দেখি, প্রোটন এনএমআর এর সিগন্যাল থাকে ইউজুয়ালি -10.7 ppm এর কাছাকাছি। এই প্রেজেন্স অফ দিস হাইড্রাইড, এই হাইড্রাইডটার সিগন্যাল থাকে, রাইট। এবং এটা কিন্তু ইউজুয়ালি বলা হয়ে থাকে হচ্ছে যে এটা যখন ডিসোসিয়েট করে, এটা এরকম সিগন্যালও এটা যখন ডিসোসিয়েট করে, লেটস সে HCO4 এ যখন ডিসোসিয়েট করে তখন কিন্তু আমরা দেখতে পাবো এ কিন্তু এইভাবে ডিসোসিয়েট করে, রাইট। এবং দিস ইজ এ ভেরি স্ট্রং অ্যাসিড, অ্যাজ স্ট্রং অ্যাজ HCl। এইটা স্ট্রং অ্যাসিড ইন MeOH OH2, এবং অ্যাজ স্ট্রং অ্যাজ HCl, রাইট। এই যে এই তার মানে এই যে কমপ্লেক্সটা এটা কিন্তু খুব স্ট্রং অ্যাসিডিক হিসাবে বিহেভ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই কমপ্লেক্সটা হঠাৎ করে অ্যাসিডিক ইন নেচার হয়ে গেল, অ্যাসিড লিবারেট কেন করছে? তার কারণ দেখো, আমরা অ্যাসিডের স্ট্রেংথ বা পিকে ভ্যালু যে ব্যাপারটা নিয়ে আমরা বলি যে একটা অ্যাসিড তত বেশি স্ট্রং হবে যার পিকে ভ্যালু যত কম হবে, রাইট। তো
এই অ্যাসিডটা এর পিকে ভ্যালুটা এত কি করে কম হচ্ছে যে এটা এত স্ট্রং অ্যাসিড হচ্ছে অ্যাজ গুড অ্যাজ HCl? তার কারণটা হচ্ছে যে যদি এই কমপ্লেক্সটাতে এই কোবাল্টের এই টেট্রাকার্বনিল হাইড্রাইড কমপ্লেক্সে যদি এইভাবে H+টা বেরিয়ে যায়, তাহলে ওর নেগেটিভ যে চার্জটা আছে সেটা তো কাউকে দিয়ে যেতে হবে। নেগেটিভ চার্জটাও কাকে দেবে? নেগেটিভ চার্জটাও দেবে মেটাল কমপ্লেক্সকে। এখন মেটাল কমপ্লেক্সকে যদি ও নেগেটিভ চার্জটা দেয়, তাহলে যেহেতু এই কোবাল্টের সাথে আমরা দেখতে পাচ্ছি যে 4খানা কার্বন মনোক্সাইড যুক্ত অবস্থায় রয়েছে, তার মানে এই যে এক্সট্রা নেগেটিভ চার্জটা কোবাল্টের ওপরে রইল এবং কোবাল্টের যে অক্সিডেশন স্টেট, যেটা যে এক্সট্রা যে চার্জটা কোবাল্টের ওপর রইল, সেই এক্সট্রা চার্জটা কিন্তু আমরা দেখতে পারবো যে খুব সহজে নিউট্রালাইজড হয়ে যাবে, কারণ কোবাল্ট ইলেকট্রন রিচ, তারপর ইলেকট্রন ডেন্সিটি আরো বাড়ছে। তাহলে এই 4টে কার্বন মনোক্সাইড যে বাউন্ড অবস্থায় রয়েছে, তারা কিন্তু এক্সট্রা চার্জটাকে নিজেদের পাই স্টার অরবিটালে নিয়ে নিতে পারে। এবং যদি সেটা পাই স্টার অরবিটালে নিয়ে নিতে পারে, তাহলে এই যে কনজুগেট বেসটা তৈরি হবে, দিস কনজুগেট বেস, এই কনজুগেট বেসটা কিন্তু খুব স্টেবল। যেহেতু এই কনজুগেট বেসটা খুব স্টেবল, তার জন্যই আমরা দেখব এটা খুব অ্যাসিডিক ইন নেচার হয়ে থাকতে পারে, রাইট? এবার আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি যে ডেল্টা ভ্যালুগুলো আমরা ইউজুয়ালি দেখব যে যখন আমরা D0 মেটালের ক্ষেত্রে দেখব এবং যখন আমরা D10 মেটালের ক্ষেত্রে দেখব, আমরা দেখব যে এই যে ভ্যারিয়েশনটা ইউজুয়ালি আমরা দেখব যে যত মেটালের ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে, রাইট, যত বেশি পার্শিয়ালি ফিল্ড অরবিটাল বা ফুললি ফিল্ড অরবিটালের দিকে আমরা যেতে থাকবো, তত আমরা দেখব যে কেমিক্যালস রেজোনেন্স মানে প্রোটন এনএমআরে যে এনএমআর সিগন্যাল, প্রোটনের যে সিগন্যাল, সেটা আমরা দেখতে পাবো যে তত নেগেটিভ ppm এর দিকে যাবে। মানে বেসিক্যালি আমরা বলতে পারবো যে তত বেশি আপফিল্ড রিজিয়নে যাবে, ডাউনফিল্ড রিজিয়নে নয়, আপফিল্ড রিজিয়নে যাবে। যত ইলেকট্রন ডেন্সিটি মেটালের উপর বাড়তে থাকবে, তত, বা তার মানে হচ্ছে যত নাম্বার অফ ইলেকট্রন বাড়তে থাকবে ইলেকট্রনের মেটালের ক্ষেত্রে, তত আমরা দেখব যে এই হাইড্রাইডসগুলোর যে কেমিক্যাল শিফট ভ্যালু, সেটা কিন্তু আমরা দেখবো যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যেতে থাকবে। তার মানে আপফিল্ড শিফট হবে, এবং সেটা হচ্ছে বেসিক্যালি আমরা দেখব যে শিল্ডিং এফেক্টের জন্য। কারণ আমরা তোমার ইলেকট্রন রিচ মেটালের ক্ষেত্রে শিল্ডিং এফেক্ট অনেক বেশি স্ট্রং হয়, এবং তার জন্য আমরা দেখতে পাবো যে এটা কিন্তু ডাউনফিল্ড থেকে আমরা দেখবো যে আস্তে আস্তে আপফিল্ড শিফট হবে, রাইট, এবং সেটা আরো বেশি নেগেটিভ ভ্যালুর দিকে যেতে থাকে। ওকে, এছাড়া আরেকটা জিনিস আমাদের এখানে হাইড্রাইড যখন আমরা কনসিডার করি আমাদের জানার দরকার, যেটা আমরা সিওর ক্ষেত্রেও দেখেছি, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে দেখেছি, যে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিরকম হয়। আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, এর ক্ষেত্রে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিরকম হয়। আমরা কথা বলছি এমএইচ এর বিষয়ে, রাইট, কথা বলছি এমএইচ এর নিউ ভ্যালুর ওপর, রাইট, নিউ ভ্যালুর ওপর আমরা কথা বলছি। এবং এই ভ্যালুটা আমরা যদি দেখি যে মেটাল হাইড্রাইড যদি ডিরেক্টলি কোঅর্ডিনেটেড থাকে, তাহলে এই ভ্যালুটা 2200 থেকে 1600 সেন্টিমিটার ইনভার্সের মধ্যে পড়ে। আর যদি ধরো μ2 কোঅর্ডিনেটেড অবস্থায় রয়েছে, μ2 হাইড্রাইড, লেটসে μ2 হাইড্রাইড যদি কোঅর্ডিনেটেড অবস্থায় থাকে, রাইট, বা এটাকে তুমি এরকম লিখতে পারো যে মেটাল μ2 হাইড্রাইড যদি হয়, এইটা আরেকটু লোয়ার রেঞ্জে চলে যায়, এটা মোটামুটি 1600 থেকে 800 সেন্টিমিটার ইনভার্সে পড়ে। বাট ইউজুয়ালি যে সমস্যাটা এখানে হয়, কারণ এই যে রেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলছি, এখানে কিন্তু অনেক অর্গানিক ফাংশনাল গ্রুপ আছে যারা পড়ে, যেমন অ্যালডিহাইড পড়ে, যেমন তোমার সায়ানাইড পড়ে, যেমন তোমার কার্বনিল পড়ে, রাইট, এরা কিন্তু এগুলোকে মাস্ক করে দিতে পারে মোস্টলি। তার জন্য আমরা দেখতে পাই যে এরা ইউজুয়ালি এই মানে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিতে এদেরকে বোঝা খুব মুশকিল। ইউজুয়ালি আইদার এরা অ্যাবসেন্ট হয়, অর আমরা দেখবো যেটা উইক হয়ে যায়, উইকার ব্যান্ডস দেখায়, অথবা ব্রডার ব্যান্ডস দেখায়। তো আইআর দিয়ে খুব একটা যে হাইড্রাইড, মেটাল হাইড্রাইডের প্রেজেন্স বা বাইন্ডিং মোড, ওয়েদার একটা সিঙ্গলি মেটালের সাথে বাইন্ড করছে নাকি এটা মিউ ব্রিজিংয়ে যাচ্ছে, এটা খুব কমনলি বলা খুব মুশকিল। তার জন্য আমরা চলে যাই যেটা, যে আমরা এনএমআর এই টেকনিকটাকে ইউজ করি। আমরা ফসফরাসের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমরা এনএমআর টেকনিক ইউজ করে কি ধরনের লিগ্যান্ড এনভায়রনমেন্ট আছে সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারি, রাইট। তো মোরলেস এটাই হচ্ছে তোমার হাইড্রাইডসের যে ব্যাপারগুলো আমরা আলোচনা করি, তার মধ্যে মোরলেস এটাই আসে
আর আমরা যেটা বলবো যে যদি তোমরা ডিফারেন্ট সলভেন্ট সিস্টেমের ক্ষেত্রে ভাবো, তাহলে সলভেন্টের ওপর ডিপেন্ড করে, যেটা যদি পোলার প্রোটিক বা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হয় তার উপর ডিপেন্ড করে আমরা দেখব যে মেটাল হাইড্রাইডসগুলোর অ্যাসিডিটি বা পিকে ভ্যালু অনেকটা চেঞ্জ করে থাকে, এবং সেই চেঞ্জের বেসিসে আমরা তাদের সেই যে প্রোটনগুলো আছে সেটা অ্যাসিডিক প্রোটন থাকে, সেটা অনেক সময় অনেক রকমের কাজে ইউজুয়ালি ইউজ হয়ে থাকে, রাইট। এবার যদি একটা ছোট্ট এক্সাম্পলের রেসপেক্টে আমরা এই পুরো ঘটনাটাকে ভাবার চেষ্টা করি, যে লেটসে আমাদের একটা কমেন্ট করতে হবে যে কোন মেটালটার ক্ষেত্রে আমার, কোন কমপ্লেক্সটার ক্ষেত্রে আমার পিকে ভ্যালু সব থেকে কম হবে। আমরা একটা কমন কমপ্লেক্স একই মেটাল ধরে ভাবি, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। ধরে নাও এইটি একটি কমপ্লেক্স, যেখানে এইটি একটা, এই হচ্ছে তোমার লিগ্যান্ড এনভায়রনমেন্ট, আর একই কমপ্লেক্সে তোমার এইখানে যদি এইটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, PPMA3 জায়গায় PPH3 করে দিই, তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে পিকে বেসিস, কার পিকেটা সব থেকে কম হবে, who will have the least pKa among these two, right? This is the question. তো এগেন আমরা ভাবতে চেষ্টা করি যে এখানে যে পিকে মানে কি। পিকে মানে আমরা একটা সিচুয়েশন দেখছি, যে সিচুয়েশনটা হচ্ছে যে এই যদি আমার মেটাল হয়, এই যদি আমার মেটাল কমপ্লেক্স হয়, তাহলে পিকে মানে হচ্ছে আমরা একটা সিনারিও দেখার চেষ্টা করছি যেখানে এটা হবে হচ্ছে রাইট, প্রোটন লিবারেট করতে হয়, তাহলে অবশ্যই আমার যে একটা কনজুগেট বেস তৈরি হবে। এবার আমাদের শুধু যেটা দেখতে হবে যে এই দুটি একই মেটাল, সমস্ত কিছু আমার এখানে এক রয়েছে, এই পুরো ঘটনাটার মধ্যে আমার কার কনজুগেট বেসটা বেশি স্টেবল সেই দিকে নজর রাখতে হবে। তার মানে আরেকটা কনজুগেট বেস আমার কিরকম হবে, আরেকটা কনজুগেট বেস হবে হচ্ছে এর সাথে আমার আরেকটা কনজুগেট বেস, এই দুটো স্টেবিলিটির বিষয়ে বুঝতে পারলে আমরা বুঝে যাবো কার পিকে কম হবে, তার মানে কে বেশি অ্যাসিডিক হবে। তো এখানে তোমরা দেখো যে এই যে দুটো কনজুগেট বেস, এদের মধ্যে দুজনের ক্ষেত্রেই -1 চার্জ মোটের ওপর রয়েছে বাইরে, রাইট। এর ছাড়াও আমার কি সমস্যা হচ্ছে, এর ছাড়া সমস্যাটা হচ্ছে যে এখানে একটি PMA3 লিগ্যান্ড রয়েছে, যেটি PMA3 আমাদের সিগমা ডোনার, আর এই PPS হচ্ছে উইক সিগমা ডোনার। তাহলে রোহোডিয়ামের ওপরে ইলেকট্রন ডেন্সিটি কোন দুটির মধ্যে কোনটির ক্ষেত্রে বেশি? এর ক্ষেত্রে অনেকটা বেশি, তার কারণে স্ট্রং সিগমা ডোনার, এর ক্ষেত্রে অনেকটা উইক সিগমা ডোনার। তাহলে যে ব্যাপারটা হচ্ছে, এর উপর যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে অলরেডি, তাহলে এ কি নেগেটিভ চার্জটা নিতে চাইবে? অবশ্যই নেগেটিভ চার্জটা নিতে একটু ইতস্তত বোধ করবে। বাট এই রোহোডিয়ামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি, এই লিগ্যান্ডের জন্য ইলেকট্রন ডেন্সিটিটা কম, রাইট। PPH3 হোল2 রয়েছে এবং দুজনের ক্ষেত্রে কার্বন মনোক্সাইড রয়েছে, মানে দুজনের ক্ষেত্রেই যে পাইস্টার লুমোতে যে ব্যাক বন্ডিং, সেই এফেক্টটা অলমোস্ট সেম। বাট যেহেতু এই রোহোডিয়ামের ক্ষেত্রে আমার এই PMA3 লিগ্যান্ডের ক্ষেত্রে যেটা বেশি ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে, তার মানে এই যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে, এই কনজুগেট বেসটা কিন্তু লেস স্টেবল কম্পেয়ার টু এই কনজুগেট বেসটা, কারণ এইখানে ইলেকট্রন ডেন্সিটি কম। তার মানে এই কনজুগেট বেসটা যদি লেস স্টেবল হয়, এই প্রোটন যে রিবারেট করাটাও অনেকটা বেশি এনার্জেটিক হবে, মানে প্রোটন লিবারেশনটা তো সহজ হবে না। তার মানে আউট অফ দিস টু বেসিক্যালি আমরা বলতে পারি যে এইটি কিন্তু আমাদের ভালো বেটার অ্যাসিড হবে, এবং এর কিন্তু পিকেটা এই দুটো পেয়ারের মধ্যে সব থেকে কম হবে, রাইট। লেটস সে আরো একটা এক্সাম্পল আমরা এখানে ভাবছি, যেটা হচ্ছে আমাদের CP2, তার সাথে আমরা ভ্যানাডিয়াম যোগ করে দিলাম, এবং তার সাথে আমাদের একটি হাইড্রাইড আছে, এবং তার সাথে আমার MECN যোগ করা আছে অ্যাজ এ ডোনার, রাইট। এটা একটা লিগ্যান্ড, এটা একটা কমপ্লেক্স। আর একটা কমপ্লেক্স আমরা নিচ্ছি, তার সাথেই রুথেনিয়ামের একটি কমপ্লেক্স নিলাম, যেখানে আমার বেনজিন ডাইরেক্টলি কোঅর্ডিনেটেড অবস্থায় আছে, রাইট। এবং সেখানে আমার অবভিয়াসলি সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রাইড দুটোই আছে, এবং ওভারঅল এটার অক্সিডেশন স্টেট হচ্ছে প্লাস, রাইট। ওভারঅল এটার অক্সিডেশন স্টেট হচ্ছে প্লাস। তার মানে আমার এখানে, তো এইখানে আমাদের যে ব্যাপারটা, রুথেনিয়াম +2 অক্সিডেশন স্টেটে আছে, আর এখানে CP2 থাকার জন্য আমাদের ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট উইল বি হাউ মাচ? ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট উইল বি +3, রাইট। তার মানে এখানে আমাদের যে অক্সিডেশন স্টেটের ব্যাপারটা, এটা +3,
আর এখানে এইটার জন্য -1 আছে, এখানে +1 আছে এক্সট্রা, তার মানে এই রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে দিস C6H6 বাউন্ড অবস্থায় রয়েছে, রাইট। এবার এটার মধ্যেও প্রশ্নটা একই রইল, প্রশ্নটা আমরা সেমই রাখলাম, এটা হচ্ছে যে পিকে লোয়েস্ট কোন পেয়ারটার হবে। এই কমনলি এই ধরনের প্রশ্নই এই হাইড্রাইডের উপর ডিরেক্ট প্রশ্ন কিন্তু এরকমই হয়। তো এইটা যখন আমরা দেখছি, এখানে আমার কি কি ব্যাপার আছে আগে দেখো। এখানে আমার CP2 যে দুটি CP2 রয়েছে ভ্যানাডিয়ামের উপর, এরা কিন্তু স্ট্রং অ্যানায়নিক ডোনার, রাইট, অ্যানায়নিক ডোনার মানে স্ট্রং সিগমা ডোনার, রাইট, এটা একটা রয়েছে। তার মানে এই ভ্যানাডিয়ামের আবার ভ্যানাডিয়ামের উপর +3 অক্সিডেশন স্টেট রয়েছে, তার মানে ইলেকট্রন ডেন্সিটিটা ভ্যানাডিয়ামের উপরও নিয়ে নিচ্ছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আবার অ্যাসিটোনাইট্রাইল রয়েছে, MECN রয়েছে, রাইট, এটাও কিন্তু একটা উইক সিগমা ডোনার হিসেবে কাজ করছে। তো মোটের ওপর আমরা আবার হাইড্রাইডও রয়েছে, লেটসে এটা যদি হাইড্রোজেনটা এটা যদি বেসিক্যালি আমরা একটা সিনারিও আবার এখানে দেখার চেষ্টা করছি, যেখানে আমার এইরকম একটি কমপ্লেক্স তৈরি হবে, রাইট, এই সিনারিটা দেখার চেষ্টা করছি। এখানে দেখো সিপি MECN সবার জন্যই ভ্যানাডিয়ামের ওপর লাইক ওভারঅল ইলেকট্রন ডেন্সিটি অন ভ্যানাডিয়াম is more, right, and it does not have pi accepting ligand. তার কনসিকুয়েন্সেস কি হবে? কনসিকুয়েন্স হচ্ছে কনজুগেট যে বেস লেস স্টেবল। এবার এইখানে দেখো, এইখানে যে প্রথমত অক্সিডেশন স্টেট রুথেনিয়ামের +2 ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এটা নিউট্রাল ডোনার দুটোই এখানে আমার হচ্ছে আমার নিউট্রাল ডোনার, আর একটা হাইড্রাইড রয়েছে, হাইড্রাইডটা তো এমনিতেও বেরিয়ে যাবে, রাইট। এবার এখানে অ্যাডভান্টেজটা কি? এইটা যদি আমার কমপ্লেক্স থেকে বেরোয়, তাহলে আমার তৈরি করবে হচ্ছে তার মানে এখানে যদি ও হাইড্রাইড হিসেবে বেরিয়ে যায়, যে নেগেটিভ চার্জটা রয়েছে সেটা কিন্তু আমরা এইখানে H+ হিসেবে বেরিয়ে গেলে সেটা কিন্তু এই প্লাস চার্জটা কিন্তু আমার নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই রুথেনিয়াম সেন্টারের ওপরে কিন্তু আমার কোনো রকমের মানে স্ট্রং সিগমা ডোনার নেই, যেটা এখানে ছিল CP2 ছিল, এখানে স্ট্রং সিগমা ডোনার নেই, এখানে সবকটাই হচ্ছে হচ্ছে উইক সিগমা ডোনার, কার্বন মনোক্সাইড উইক সিগমা ডোনার বা স্ট্রং পাই অ্যাকসেপ্টার। আর এইখানে হচ্ছে আমাদের C6H6 যেটা রয়েছে সেটা আমাদের দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে নিউট্রাল ডোনার, রাইট, এবং এটা উইকলি পাই অ্যাকসেপ্টারও বটে। তো এর ক্ষেত্রে যদিও রুথেনিয়ামের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস ভ্যানাডিয়াম +3 থেকে অনেকটা বেশি, তাহলেও যেহেতু আমার এক্সট্রা ইলেকট্রন যে ডেন্সিটিটা আসছে H+ লিভাইড করার জন্য, সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমার হচ্ছে পাই অ্যাকসেপ্টিং লিগ্যান্ড রয়েছে, তার জন্য যেটা হবে যে রুথেনিয়ামের ওপরে রুথেনিয়ামের কনজুগেট বেসটা অনেকটা বেশি স্টেবল হবে। তো রুথেনিয়ামের কনজুগেট বেসটা স্টেবল, রুথেনিয়ামের কনজুগেট বেসটা অনেকটা বেশি স্টেবল। রুথেনিয়ামের কনজুগেট বেসটা যদি অনেকটা বেশি স্টেবল হয়, তাহলে আমরা দেখব যে এটা অবশ্যই এই প্রোটন লিবারেশনটা অনেক ইজি হবে। তার মানে পিকে রেসপেক্টে দেখতে গেলে এর যে পিকে হবে, রুথেনিয়াম কমপ্লেক্সের যে পিকেটা হবে, সেটা কিন্তু অনেকটা কম হবে কম্পেয়ার টু দ্যাট অফ আমার ভ্যানাডিয়ামের কমপ্লেক্সের পিকে, রাইট। তো এইটা মোরাললেস তোমার হাইড্রাইডের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু প্রবলেম সলভিং নিয়ে, তার এনমান নিয়ে আমরা ছোট করে আলোচনা করলাম। এটাই মোরাললেস যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় থাকে বা কম্পিটিটিভ এক্সামে থাকে বা তোমার সেমিস্টার এক্সামেও থাকে, যেগুলো মোরাললেস এই কনসেপ্টে যদি তোমরা বুঝতে পারো তাহলেই তোমাদের জন্য যথেষ্ট। আর আরেকটা ব্যাপার আছে যে অনেক সময় আমরা দেখতে পাবো যে এই হাইড্রাইড না বলে আমরা যদি এটাকে হাইড্রোজেনের একটা গুরুত্ব রয়েছে আমাদের অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে,
যেটা আমরা দেখবো যে হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশনস যেগুলোতে হয়, হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন অনেক সময় আমাদের হয়ে থাকে, হাইড্রোজেন অ্যাডিশন, এবং এই রিয়াকশন, এই ধরনের রিয়াকশনগুলোকে আমরা দেখবো যে ওরা কিন্তু ইউজুয়ালি অক্সিডেটিভ অ্যাডিশনের থ্রুতে যায়, অক্সিডেটিভ অ্যাডিশন। এবং অক্সিডেটিভ অ্যাডিশন কি সেই বিষয়ে আমরা ডিটেলে পরে আরো আলোচনা করব, বাট মোরাললেস তোমরা একটা ছোট্ট স্কিম্যাটিক মনে রাখো যে এটা এরকম একটি কমপ্লেক্সে যদি H2 যোগ হয়, রাইট, এবং সেই ধরনের কমপ্লেক্সটাতে আমরা দেখব যে H2 যদি যোগ হয়ে যায় তাহলে আমরা দেখব এই যে অ্যাডিশনটাকে আমরা ইউজুয়ালি বলে থাকি যে হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন। এবং এটা অক্সিডেটিভ অ্যাডিশন কেন হয়, তার কারণ মেটালের যে অক্সিডেশন স্টেটটা, সেই মেটালের অক্সিডেশন স্টেটটা আমরা চেঞ্জ হয়ে যায় N থেকে N+2 তে, N to N+2 চেঞ্জ হয়ে যায়, তার জন্য অক্সিডেটিভ অ্যাডিশন ইউজুয়ালি বলা হয়ে থাকে। একটা ছোট্ট এক্সাম্পলের রেসপেক্টে যদি তোমরা ভাবো যে এই যে ধরো একটা ছোট্ট কমন এক্সাম্পল যে রুথেনিয়াম PPH3 যদি আমরা ভাবি, রুথেনিয়াম PPH3 Cl, এটাতে যদি আমরা হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন করি তাহলে, এবং সেটা যদি অক্সিডেটিভ অ্যাডিশনের থ্রুতে যায়, তাহলে এই যে হাইড্রোজেন অ্যাডিশনটা হবে এটা ইউজুয়ালি আমাদের সিসয়েডাল অ্যাডিশন হয়ে থাকে। মানে এখানে রোডিয়ামের এই এক্সাম্পলটায় আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিসয়েডাল অ্যাডিশন হচ্ছে, রাইট, এটা একটি সিসয়েডাল অ্যাডিশন হয়ে থাকে এবং এইটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন। এছাড়াও আমাদের হাইড্রোজেন যেটা রয়েছে সেই হাইড্রোজেন ডিরেক্টলি মেটালের সাথে আমরা দেখতে পারবো যে পার্শিয়ালি অনেক সময় বাইন্ড করতে পারে, মানে মেটালটা এরকম ভাবে রয়েছে এবং সেখানে ডাইহাইড্রোজেন মলিকিউল আমরা দেখতে পাবো, ডাইহাইড্রোজেন মলিকিউল এরকম কোঅর্ডিনেটেড অবস্থায় থাকতে পারে মেটালের সাথে, রাইট। এই ধরনের কোঅর্ডিনেশন জিওমেট্রি আমরা কিন্তু অর্গানোমেটালিক কেমিস্ট্রি বা ট্রানজিশন মেটাল কেমিস্ট্রিতে খুব ইউজুয়ালি দেখে থাকি। এবং অক্সিডেটিভ অ্যাডিশনের ক্ষেত্রে এই লিগ্যান্ডগুলো খুব ইউজুয়ালি কমনলি ইউজ করা হয়ে থাকে, সেক্ষেত্রে HX বা R3SiH এই ধরনের লিগ্যান্ড আমরা কিন্তু খুব কমনলি ইউজ করে থাকি অক্সিডেটিভ অ্যাডিশনের জন্য বা মেটাল কমপ্লেক্সে ডিরেক্টলি অ্যাসিড অ্যাডিশন করার জন্য, রাইট। এই ধরনের সিলেন খুব কমনলি ইউজ হয়ে থাকে, বা অ্যাসিডও যদি তোমার ইউজ করা হয় তাহলে আমরা দেখবো যে এগুলো কিন্তু আমাদের খুব কমনলি ট্রানজিশন মেটাল কেমিস্ট্রিতে বা অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে খুব কমনলি এই ধরনের অ্যাডিশন রিঅ্যাকশনসের জন্য ইউজ করা হয়ে থাকে। এবং যে কমন যে হাইড্রাইডের যে সোর্সগুলো, অর্গানিক কেমিস্ট্রিতে, সেগুলো কিন্তু আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলতে পারো, সোডিয়াম বোরোহাইড্রাইড বলতে পারো, তারপর সোডিয়াম হাইড্রাইড বলতে পারো, পটাশিয়াম হাইড্রাইড, এই ধরনের বেসগুলো কিন্তু খুব কমনলি অর্গানিক কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশনের ক্ষেত্রে খুব কমনলি আমাদের ইউজ হয়ে থাকে, রাইট। তাহলে আজকে এখন যে লিগ্যান্ডটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের হাইড্রাইড লিগ্যান্ড। সেটা একটি 2 ইলেকট্রন ডোনার অ্যানায়নিক লিগ্যান্ড যেটা -1 চার্জ নিয়ে আসে, এবং হাইড্রাইড লিগ্যান্ডসগুলোর ppm NMR অ্যাক্টিভ হয়ে থাকে। এবং আমরা দেখেছি যে মেটালের যত বেশি পার্শিয়ালি ফিল অরবিটালস থাকবে তত বেশি শিল্ডিং এফেক্ট কাজ করবে, এবং তত বেশি করে আমরা দেখতে পারবো যে এদের যে প্রোটন NMR পিকগুলো সেটা লেফট থেকে রাইটের দিকে যায়, মানে অনেক বেশি আপফিল্ড রিজনে যায়, মানে পজিটিভ থেকে নেগেটিভ রিজনের মধ্যে যায়। এই বিষয়ে আমরা আলোচনা করেছি এই ধরনের যে কমপ্লেক্সগুলো যেখানে হাইড্রাইড ডিরেক্টলি মেটালের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে সেই কমপ্লেক্সগুলোর অ্যাসিডিটি বিষয় এবং অ্যাসিডিটির পিকে দিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং সেক্ষেত্রে একটা আলোচনার বিষয় আমরা দেখেছি সেটা হচ্ছে যে কনজুগেট বেসের যে স্টেবিলিটি, যে কনজুগেট বেসের স্টেবিলিটি আমাদের জাস্টিফাই করে যে আমাদের ওটা কতটা অ্যাসিডিক হতে পারবে, কতটা কম অ্যাসিডিক হতে পারবে। এবং তার সাথে আমরা দেখেছি যে IR স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি এই হাইড্রাইডের ক্ষেত্রে কিরকম হয়। তার সাথে আমরা বেশ কিছু প্রবলেম আলোচনা করেছি এখানে রোডিয়াম বেস বা এখানে মিক্স মেটালের দুটি ডিফারেন্ট মেটালের দুটো ডিফারেন্ট কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টে, এবং আরেকটা আলোচনা করেছি যে একই মেটালের এক টাইপের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টে বাট দুটো ডিফারেন্ট লিগ্যান্ডের ক্ষেত্রে কিরকম ভাবে পিকেটা ভ্যারি করে, এবং তার রেসপেক্টে আমরা কি কোথায় আমার
অর্গানিক কেমিস্ট্রিতে বা অর্গানোমেটিক কেমিস্ট্রিতে কোথায় আমার এই ধরনের হাইড্রোজেন অ্যাডিশন বা হাইব্রিড অ্যাডিশন ইউজ করা হয়ে থাকে, কি কি রিয়েজেন্ট তার জন্য যুক্ত থাকে ইউজুয়ালি, সেই সব বিষয়ে আমরা ডিটেলে আলোচনা করলাম। আগামী যে ক্লাসগুলোতে আছে সেখানে আমরা আরও বেশ কিছু লিগ্যান্ড আলোচনা করব এবং আমরা স্টার্ট করবো পরের লেকচারটা কার্বিন দিয়ে। তোমরা সবাই কার্বিন বিষয়ে ওয়াকিবহাল যে ফিশার কার্বিন, শর্ট কার্বিন, কার্বিন কীরকম দেখতে হয়, ফিশার কার্বিন বা শর্ট কার্বিনের এমোগুলো কীরকম দেখতে হয়, এই বিষয়েও কিন্তু পরবর্তী সমস্ত লেকচারে আমরা আলোচনা করব। ধন্যবাদ।